চলো সেকেন্ড ভিডিওতে চলে এলাম। আমরা ফার্স্ট ভিডিওতে যে জায়গায় পর্যন্ত পড়েছিলাম আমরা পপুলেশন ইন্টারঅ্যাকশন পড়েছিলাম এবং পপুলেশন ইন্টারঅ্যাকশনের মধ্যে পজিটিভ ইন্টারঅ্যাকশনের মধ্যে আমরা কমেন্সালিজমের কথা বলেছিলাম। আজকে যে জায়গা থেকে আমরা পড়াটাকে স্টার্ট করব সেটা হলো দ্যাটস দ্য মিউচুয়ালিজম। ঠিক আছে, তাহলে মিউচুয়ালিজম থেকে আজকের লেকচারটা আমরা স্টার্ট করছি। নিশ্চয়ই আমাকে এখন চিনে গেছো, আমি অনিকেত ভট্টাচার্য, অ্যাসিস্ট্যান্ট টিচার, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। তো সরাসরি ভাবে আমরা পড়াতে চলে যাই। দ্যাটস দ্য মিউচুয়ালিজম। This interaction confers the benefit of both the interacting species. দুটো ইন্টারঅ্যাক্টিং স্পিসিস ধরো রয়েছে। ধরো এটা একটা এ স্পিসিস, এটা একটা বি স্পিসিস, দুটো ইন্টারঅ্যাক্টিং স্পিসিস। এবার দুটো ইন্টারঅ্যাক্টিং স্পিসিসের মধ্যে এই ধরনের ইন্টারঅ্যাকশনের ফলে দুটো স্পিসিসই কিন্তু বেনিফিট পাচ্ছে। এও পজিটিভ, এও পজিটিভ। এই ধরনের ইন্টারঅ্যাকশনটাকেই আমরা বলি দ্যাটস দ্য মিউচুয়ালিজম। যেমন ধরো আমি যে এক্সাম্পলটা তোমাকে কমেন্সালিজম পড়াতে গিয়ে আগের ভিডিওতে আমি দিয়েছিলাম, যে ধরো তুমি কাউকে, তোমরা দুই বন্ধু, তোমরা দুজনে একসঙ্গে জয়েন্ট স্টাডি করে অঙ্ক করছো, তুমি তোমার বন্ধুকে দুটো কঠিন অঙ্ক দেখিয়ে দিলে, তাতে তোমার বন্ধু বেনিফিট পেল। তোমার বন্ধু এক্ষেত্রে তোমাকে এমন দুটো অঙ্ক দেখিয়ে দিল যেটা তুমি পারছিলে না, তুমি তার কাছ থেকে শিখে ফেলো, তাহলে তোমারও গেইন হলো, তোমার বন্ধুরও গেইন হলো। এই ধরনের ইন্টারঅ্যাকশনকেই আমরা বলি মিউচুয়ালিজম। এবার মিউচুয়ালিজম তার মানে অলরেডি দেখো এখানে লেখাই আছে, ইট ইজ আ পজিটিভ পজিটিভ টাইপ অফ ইন্টারঅ্যাকশন। পজিটিভ পজিটিভ মানে দুটো স্পিসিসই এখানে কি হচ্ছে, দুটো স্পিসিসই এখানে বেনিফিট পাচ্ছে। সো ইট ইজ আ পজিটিভ পজিটিভ টাইপ অফ ইন্টারঅ্যাকশন। এবার খুব ইম্পর্টেন্ট এখানে একটা দেখো ওয়ার্ড আছে, দিস টাইপ অফ রিলেশন ইজ অব্লিগেটরি। খুব ইম্পর্টেন্ট একটা কথা এখানে দেওয়া আছে, দিস টাইপ অফ রিলেশন ইজ অব্লিগেটরি। অব্লিগেটরি মানে কি? অব্লিগেটরি মানে হচ্ছে বাধ্যতামূলক। এই ধরনের ইন্টারঅ্যাকশন হতেই হবে, এই ধরনের ইন্টারঅ্যাকশন একদম বাধ্যতামূলক। মানে দুটো স্পিসিস, এই যে একজন আর একজনের উপর ডিপেন্ডেন্ট, এদের দুজনকে যদি কোনো রকম ভাবেই আমরা যদি আলাদা আলাদা করে দিই, আমি এ কে আলাদা করে দিয়েছি, বি কে আলাদা করে দিয়েছি, এ আর বি দুজনেই কিন্তু ইন্ডিভিজুয়ালি আর সার্ভাইভ করতে পারবে না। তাহলে এদের যদি সার্ভাইভ করাতে হয় তাহলে অবশ্যই এদের দুজনকে একসঙ্গেই থাকতে হবে। তাহলে অব্লিগেটরি মানে হচ্ছে দুটো স্পিসিস এই যে একজন আর একজনের উপর ডিপেন্ডেন্ট, এই ডিপেন্ডেন্টটা 100% অব্লিগেটরি। তার মানে এই ডিপেন্ডেন্সটা 100% তাদের সার্ভাইভালের জন্য খুব দরকার। এই ধরনের ইন্টারঅ্যাকশনকেই আমরা বলি মিউচুয়ালিজম। এক্সাম্পল কি আছে? লাইকেন। লাইকেন কি? আমরা জানি অ্যালগি একটা গ্রুপ, আর একটা গ্রুপ ফাঙ্গি। অ্যালগি ফাঙ্গির উপর ডিপেন্ডেন্ট, ফাঙ্গি অ্যালগির উপর ডিপেন্ডেন্ট। এবার এই যে অ্যালগি ফাঙ্গির উপর ডিপেন্ডেন্ট কেন? তার কারণ ফাঙ্গি অ্যালগিকে কি করছে, ফাঙ্গি অ্যালগিকে একটা শেল্টার প্রোভাইড করছে, বা ফটোসিনথেসিস করার জন্য যে মিনারেলস আর ওয়াটার দরকার সেটা ফাঙ্গি সয়েল থেকে কালেক্ট করে অ্যালগিকে প্রোভাইড করছে। তাহলে ডেফিনেটলি অ্যালগি বেনিফিট পাচ্ছে, সে থাকতে পারছে, খাওয়ার জন্য যে মেটেরিয়াল গুলো দরকার সেই মেটেরিয়াল গুলো সে পাচ্ছে। এবার অ্যালগি ফটোসিনথেসিস করতে পারে,
তাহলে অ্যালগি ওই র মেটেরিয়াল গুলোকে নিয়ে ফটোসিনথেসিস করে ফুড মেটেরিয়াল তৈরি করছে। আর যেহেতু আমরা জানি ফাঙ্গি ফটোসিনথেসিস করতে পারে না, ফাঙ্গি হেটারোট্রফিক, তাহলে অ্যালগি কি করছে, খাবারটা ফাঙ্গিকে প্রোভাইড করছে। তাহলে একজন থাকতে দিচ্ছে, প্রোটেকশন করছে, র মেটেরিয়াল দিয়ে দিচ্ছে, আর আরেকজন সেখানে থেকে খাবার তৈরি করে কাকে দিচ্ছে, আর একজনকে প্রোভাইড করছে। তাহলে দুজনই দুজনের ওপর ডিপেন্ডেন্ট। এখান থেকে যদি ধরো একটা লাইকেন আছে, সেই লাইকেন থেকে যদি তুমি অ্যালগি আর ফাঙ্গিকে যদি তুমি সেপারেট করে দাও, তাহলে দেখবে লাইকেনের আর এক্সিস্টেন্সই থাকবে না। তার কারণ এই ধরনের রিলেশন মিউচুয়ালিস্টিক রিলেশন, এবং এই ধরনের রিলেশন অব্লিগেটরি রিলেশনের এক্সাম্পল। বোঝা গেল? আর একটা এক্সাম্পল আমরা দেখো এখানে দেওয়া আছে, আর একটা এক্সাম্পলের দেওয়া আছে, দেখো মাইকোরাইজা। মাইকোরাইজা জিনিসটা কি? মাইকোরাইজা জিনিসটা হচ্ছে দিস ইজ অলসো আ অ্যাসোসিয়েশন। কার মধ্যে অ্যাসোসিয়েশন? দিস ইজ অলসো আ সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন, মিউচুয়ালিস্টিক অ্যাসোসিয়েশন বিটুইন দ্য রুট অফ হায়ার প্লান্ট। হায়ার প্লান্টের যে মূল, হায়ার প্লান্ট বলতে আমরা কি বুঝি? হায়ার প্লান্ট বলতে আমরা বুঝি জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্ম, গুপ্তবীজী এবং ব্যক্তবীজী উদ্ভিদ। এদের মূল এবং ফাঙ্গি, ছত্রাক, এদের মধ্যে যে রিলেশন, সেটাকেই আমরা বলি দ্যাটস আ মিউচুয়ালিস্টিক রিলেশন। নাম হচ্ছে মাইকোরাইজা। নাম হচ্ছে মাইকোরাইজা। ঠিক আছে? এবার মাইকোরাইজার ক্ষেত্রে কি হয়? মাইকোরাইজার ক্ষেত্রে রুট ফাঙ্গিকে শেল্টার দেয়। রুটের মধ্যে ফাঙ্গি শেল্টার পায়। ফাঙ্গি রুটকে কি করে? রুটকে প্রোটেক্ট করে। তাহলে ডেফিনেটলি ফাঙ্গির বেনিফিট কি? ফাঙ্গি সেখানে শেল্টার পাচ্ছে, ফুড মেটেরিয়াল পাচ্ছে। রুটের বেনিফিট কি? রুটের বেনিফিট হচ্ছে ফাঙ্গি রুটকে বাইরের কোনো অ্যাটাক, নিমাটোড, সয়েল নিমাটোড, তার থেকে প্রোটেক্ট করছে। আর একটা খুব ইম্পর্টেন্ট বেনিফিট, সেটা হচ্ছে এই মাইকোরাইজা কি করে? রুটের সারফেস এরিয়াটাকে বাড়িয়ে দেয়। আমি একটু দেখাই, যেমন ধরো এটা একটা রুট, এটা একটা রুট। এবার এই রুটের ঠিক বাইরের দিকে কিছু ফাঙ্গাসের হাইফি ডেভেলপ করেছে, এবং ফাঙ্গাসের হাইফি ডেভেলপ করে একটা মাইকোরাইজিক অ্যাসোসিয়েশন তৈরি করেছে। তাহলে দেখো, ফাঙ্গাসের হাইফি গুলো রুটের আউটার সারফেসে ডেভেলপ করার জন্য এখন রুটটা একটু মোটাসোটা হয়ে গেছে। আর ডেফিনেটলি রুটটা মোটাসোটা হয়ে যাওয়ার জন্য আগে রুটের যা সারফেস এরিয়া ছিল আর এখন রুটের যে সারফেস এরিয়াটা বেড়ে গেছে। তাহলে যদি সারফেস এরিয়া বাড়ে, তাহলে কি হবে? অ্যাবজর্পশন রেটও কি হয়ে যাবে? অ্যাবজর্পশন রেটও বেড়ে যাবে। সারফেস এরিয়া ইনক্রিজ করেছে, অ্যাবজর্পশন রেট বেড়ে গেছে। তাহলে ডেফিনেটলি প্লান্টের বেনিফিট কি? এক, সে সারফেস এরিয়া বেরিয়ে বেটার অ্যাবজর্পশন করতে পারছে। আর দুই, যে কোনো রকমের সয়েল নিমাটোড যদি রুটটাকে অ্যাটাক করার চেষ্টা করে, এই ফাঙ্গাসের হাইফি গুলো বাইরের দিকে একটা ম্যান্টেল তৈরি করছে, বা একটা শীট, একটা কভারিং তৈরি করছে। যে কভারিংটা কি করছে? রুটটাকে ডাইরেক্ট নিমাটোডের অ্যাটাক থেকে রক্ষা করছে। তাহলে এই ধরনের ইন্টারঅ্যাকশনকেও আমরা কি বলতে পারি? দিস ইজ অ্যানাদার এক্সাম্পল অফ দ্যাট ইজ আ মিউচুয়ালিজম। ওকে, দেখো নেক্সট স্লাইডে যাচ্ছি। এখানে একটা খুব সুন্দর একটা কনসেপ্ট আমাদের এখান থেকে পড়তে হবে। তোমরা যদি এনসিইআরটি দেখো, এনসিইআরটি তো এই কনসেপ্টটার সম্পর্কে মেনশন রয়েছে, এবং এটা মিউচুয়ালিজমের একটা খুব আইডিয়াল এক্সাম্পল হিসাবে আমরা এখানে পড়ব। দেখো বলেছে যে মিউচুয়ালিজম অ্যান্ড একটা নতুন ওয়ার্ড তোমরা পেলে, যেটাকে বলা হয় কোইভলিউশন। মিউচুয়ালিজম and co-evolution are closely related. মিউচুয়ালিজম এবং co-evolution একজন আরেকজনের সঙ্গে ভীষণভাবে রিলেটেড। দে আর ভেরি মাচ রিলেটেড উইথ ইচ আদার। কিভাবে তারা রিলেটেড? দেখো বলেছে the co-evolution means the process where
two species reciprocally influence each other in evolutionary path, leading to the changes in both over time. ধরো দুটো স্পিসিস একজন আরেকজনের উপরে ডিপেন্ড থাকতে থাকতে তারা এতটাই একজন আরেকজনের উপর ডিপেন্ড হয়ে গেছে যে একটা স্পিসিস যদি কোনো কারণে চেঞ্জ হয় বা নিজেকে যদি ইভলভ করে, আরেকটা স্পিসিস যেটা রয়েছে আরেকটা স্পিসিসও সে কি করবে, নিজেকে ইভলভ করবে। তাহলে দুজনের ইভলিউশন একসঙ্গে হচ্ছে, একজনের ইভলিউশন হলে আরেকজনকেও ইভলভ করতে হবে, নয়তো তারা মিউচুয়ালিস্টিক রিলেশন তৈরি করতে পারবে না। তাহলে বেঁচে থাকার জন্য একজন যদি ইভলভ করে আরেকজনও সাইমালটেনিয়াসলি ইভলভ করছে, এটাকেই আমরা বলি কোএভলিউশন। এবং আরেকজন ইভলভ করছে কেন, তার কারণ তারা মিউচুয়ালিজম করেছে। এর জন্যই আমরা কথাটা বলছি যে মিউচুয়ালিজম and co-evolution are closely related with each other. কি একটা এক্সাম্পল দেখো এখানে দেওয়া আছে, যে the example of fig and wasp. The fig provides a safe place for the wasp to lay its egg, and the wasp pollinates the fig as it does so. The relationship is so specialized that a species of fig can only be pollinated by one type of wasp, and the wasp can only reproduce in that species, fig species only. তার মানে কি, ফিগ বা ডুমুর, আমরা ডুমুরের ক্ষেত্রে যদি তার ইনফ্লোরোসেন্সটাকে দেখি, পুষ্পবিন্যাসটাকে দেখি, তাহলে ডুমুরের ক্ষেত্রে তার ইনফ্লোরেসেন্সটার একটা নাম আছে। এই ইনফ্লোরেসেন্সটা ডুমুরের, তাকে বলা হয় হাইপ্যানথোডিয়াম। হাইপ্যানথোডিয়াম ইনফ্লোরেসেন্স। অ্যাকচুয়ালি ডুমুরের যে ফল, সেটা অ্যাকচুয়ালি ফল নয়, ডুমুরের ফল আসলে হলো হাইপ্যানথোডিয়াম ইনফ্লোরেসেন্স। একটা কথা আছে না, ডুমুরের ফুল কেউ দেখতে পায় না, ডুমুরের ফুল। অ্যাকচুয়ালি ডুমুরের ফুল কি করে দেখা যাবে, যেটাকে আমি ডুমুরের ফল হিসাবে এতদিন আমরা জানছি, যে যেটাকে আমরা ডুমুরের ফল হিসাবে যেটাকে আমরা খেয়ে ফেলছি, সেটা আসলে কিন্তু ফল নয়, সেটা হলো ডুমুরের ইনফ্লোরেসেন্স বা পুষ্পবিন্যাস। আর এই ধরনের পুষ্পবিন্যাসের নাম হাইপ্যানথোডিয়াম টাইপ অফ ইনফ্লোরেসেন্স। তাহলে কি হয়, এই ডুমুরের হাইপ্যানথোডিয়াম টাইপ অফ ইনফ্লোরেসেন্স এর মধ্যে এখানে একটা এরকম চেম্বার থাকে, ঠিক আছে? এখানে একটা ছোট্ট মাউথ থাকে, ওপেনিং, অস্টিওল বলে, আর তার ভিতরে এখানে একটা চেম্বার থাকে। এবার এই চেম্বারের মধ্যে প্রচুর পরিমাণে ফ্লাওয়ার থাকে। সব ফিমেল ফ্লাওয়ার গুলো এরকম নিচের দিকে থাকে, মেল ফ্লাওয়ার গুলো এরকম উপরের দিকে থাকে, আর মেল আর ফিমেল ফ্লাওয়ারের মাঝখানে কিছু নিউট্রাল ফ্লাওয়ার থাকে। এবার যে ইনসেক্টটার কথা বলছি, ইনসেক্টটা কি করে, এই হাইপ্যানথোডিয়ামের এই যে চেম্বারটা তার মধ্যে ঢুকে যায়। এটা ভীষণভাবেই একটা প্রোটেক্টেড এনভায়রনমেন্ট, এবং এই প্রোটেক্টেড এনভায়রনমেন্টের মধ্যে গিয়ে কি করে, ডিম পেড়ে আসে। তাহলে ডেফিনেটলি এই ডিমগুলো এই প্রোটেক্টেড এনভায়রনমেন্টের মধ্যে নার্চার্ড হচ্ছে। তার মানে এই হাইপ্যানথোডিয়াম ইনফ্লোরেসেন্স মানে ফিগ এই ইনসেক্টস এর এগ বা লার্ভা গুলোকে একটা প্রোটেক্টেড এনভায়রনমেন্ট দিচ্ছে ফর দেয়ার নার্চার। তাহলে ডেফিনেটলি ইনসেক্টার লাভ হচ্ছে। কিন্তু আমি বলেছি মিউচুয়ালিজম মানে কি, মিউচুয়ালিজম মানে দুটো গ্রুপই বেনিফিট পাবে। তাহলে এক্ষেত্রে গাছের লাভ কি, যখন এই ইনসেক্টটা এই জায়গার থেকে ডিম ফিম পেড়ে বেরিয়ে আসছে, বা ধরো যে লার্ভা গুলো যেগুলো ম্যাচিওর করবে সেটা যখন এখান থেকে বেরোবে, এই মেল ফ্লাওয়ার গুলো তো একেবারে মুখের কাছে রয়ে গেছে, এই মেল ফ্লাওয়ার গুলো কি করবে, তাদের পোলেন গ্রেন গুলো ওই ইনসেক্টের গায়ে ডাস্টিং করে লাগিয়ে দেবে। এবার এই ইনসেক্টটা যখন উড়ে উড়ে গিয়ে আর একটা হাইপ্যানথোডিয়াম ইনফ্লোরেসেন্স এর মধ্যে গিয়ে ঢুকবে,
তার গায়ে অলরেডি পোলেন গ্রেন লেগে আছে, সে এখান থেকে ঢুকলো ভেতরের দিকে, এখানে কে আছে, ফিমেল ফ্লাওয়ার আছে, ফিমেল ফ্লাওয়ারে গিয়ে কি করবে, পোলেন গ্রেন গুলোকে ফেলে দেবে। তাহলে এখানে গাছের লাভ কি, গাছের লাভ হচ্ছে যে তার পলিনেশনটা হয়ে যাচ্ছে। আর ইনসেক্টের লাভ কি, ইনসেক্টের লাভ হচ্ছে যে ডেফিনেটলি সে একটা প্রোটেক্টিভ এনভায়রনমেন্ট পাচ্ছে ফর এগ লেইং অ্যান্ড নার্চারিং অফ দেয়ার লার্ভা। তাহলে দুজনেই বেনিফিট হচ্ছে। এবার কোএভলিউশনের কনটেক্সটে এটা কি করে ইম্পর্টেন্ট, যদি ফিগ প্লান্টটা নিজেকে ইভলভ করে তাহলে বেঁচে থাকার জন্য ইনসেক্টটাকেও ইভলভ করতে হবে, অর ভাইস ভার্সা। যদি ইনসেক্টটা নিজেকে ইভলভ করে তাহলে ডেফিনেটলি ফিগ প্লান্টটাকেও নিজেকে কি করতে হবে, ইভলভ করতে হবে ফর দেয়ার এক্সিস্টেন্স, নাহলে তো সে মিউচুয়ালিস্টিক রিলেশনটা তৈরি করতে পারবে না। তো দিস টাইপ অফ interaction is a very good interaction of mutualism and the coevolution. একটা ছবি দেখাই, দেখো এই যে যেটা আমি বললাম ইনসেক্টটা, এটা হলো ডুমুরের সেই ফল, ফল বলবো না, আর হাইপ্যানথোডিয়াম ইনফ্লোরেসেন্স। এখানে একটা ছোট্ট মাউথ আছে যেটাকে বলা হয় অস্টিওল, সেখানে ঢুকছে, ডিম পাড়ছে, এবং ডিমগুলোর থেকে লার্ভা হয়ে যখন বেরিয়ে আসছে তখন পোলেন গ্রেনস গুলোকে সে ক্যারি করে নিয়ে আর একটা ডুমুরের প্লান্টে যখন সে যাচ্ছে তখন কি করছে, পলিনেশনটাকে করে দিচ্ছে। চলো আর একটা এক্সাম্পল যেখানে আমরা মিউচুয়ালিজম অ্যান্ড কোএভলিউশনের কনসেপ্টটাকে বুঝতে পারবো। দ্যাট দ্য মেডিটেরিয়ান অর্কিড অফাইরিস employs sexual deceit to get pollinated done by a specific bee called bumblebee. খুব মজার ঘটনাটা। এখানে কি হচ্ছে, one petal of the flower bears an uncanny resemblance to the female of the bee in size and marking. The male bee is attracted to it and pseudocopulate with the flower. During this process, the pollen grains are dusted on it, and when the same bee pseudocopulate the another flower, it transfers the pollen. বোঝাই, এই অফাইরিসের আমি একটু ছবিটা দেখাই তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। দেখো এই যে অফাইরিসের এটা হচ্ছে ফুল, এটা হচ্ছে মেডিটেরিয়ান অর্কিড, যেটা হলো অফাইরিস। এবার এই ফুলের যে কোনো একটা পেটাল, এই ধরো এই যে পেটালটা, সেই পেটালটা নিজেকে মডিফাই করছে, এবং মডিফাই করে সে এমন একটা স্ট্রাকচার সে নিয়ে নিচ্ছে, এমন একটা শেপ সে নিয়ে নিচ্ছে যেটা দেখতে এই যে বাম্বলিবির একেবারে ফিমেলের মতো। বাম্বলিবির ফিমেলের শেপ যেরকম, তার সাইজ যেরকম, এবং বাম্বলিবির যে ফিমেল পার্টনার তার বডিতে যেরকম মার্কিংস থাকে, অর্কিডের এই পেটালটা নিজেকে মডিফাই করে একদম সেরকম একটা স্ট্রাকচার সে নিয়ে ফেলছে। ফাইন। এবার মেল বি, যেটা মেল বি দূর থেকে এই যে ফ্লাওয়ারের এই পেটালটাকে ভাববে কি ফিমেল বি, সে ভাবছে আরে একটা ফিমেল বি রয়েছে, তো সে কি করছে, উড়ে উড়ে এসে এর ওপরে গিয়ে বসছে, ঠিক আছে, কপিউলেট করার জন্য বসছে। কিন্তু দেখো আমরা টার্মটাকে ইউজ করেছি, আমরা কিন্তু কপিউলেশন বলিনি, আমরা কি বলেছি, সিউডো কপিউলেশন বলছি, সিউডো। সে উড়ে উড়ে এসে এখানে বসছে, কপিউলেট করবে, কিন্তু এসে বসে সে বুঝতে পারছে যে আরে এ তো আমার ফিমেল পার্টনার নয়। কিন্তু যতক্ষণে তার এই রিয়েলাইজেশনটা হচ্ছে ততক্ষণ আর একটা কাজ হয়ে গেছে। কি হয়ে গেছে, অর্কিডের যে পোলেন গ্রেনস গুলো, অ্যাকচুয়ালি অর্কিডের ক্ষেত্রে কি হয়, পোলেন গ্রেনস গুলো এরকম ছোট স্যাক লাইক কিছু স্ট্রাকচারের মধ্যে থাকে। তোমরা নিশ্চয়ই সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টে এই টার্মটা হয়তো পড়েছো বা পড়োনি, একটু দেখে নেবে। একটা স্ট্রাকচারের মধ্যে থাকে যেটাকে বলা হয় পলিনিয়া। পলিনিয়া কি, পলিনিয়া হচ্ছে একটা স্যাক লাইক একটা স্ট্রাকচার, যেখানে অ্যাকচুয়ালি স্যাকটা কি করে তৈরি হয়েছে,
অনেকগুলো পোলেন গ্রেন এগ্রিগেট করে এই স্যাক লাইক স্ট্রাকচারটাকে তৈরি করেছে, যেটাকে বলা হয় পলিনিয়া। এরকম দেখতে হয় অনেকটা, মানে আমি যদি একটু দেখাই তোমাদের, পলিনিয়াটা অনেকটা এরকম দেখতে হয়। ধরো এখানে অনেকগুলো পোলেন গ্রেন, এখানে অনেকগুলো পোলেন গ্রেন একসঙ্গে করে এরকম স্যাক লাইক একটা পার্ট তৈরি করে। এই প্রত্যেকটাকে এক একটা করে বলা হয় পলিনিয়াম। এরকম দুটো পলিনিয়াম এরকম একটা স্ট্র্যাপ লাইক জিনিসের সঙ্গে লেগে থাকে, যেটাকে বলা হয় কডিকাল। আর এই কডিকালটা আবার এইখানে একটা বাটন লাইক স্ট্রাকচারের সঙ্গে গিয়ে অ্যাটাচ থাকে। এবার কি হয়, যখন অর্কিডটা এসে ইনসেক্টটা এসে অর্কিডের ওপর বসলো, বসেছে, বুঝতে পারলো যে এটা অ্যাকচুয়ালি অর্কিড ফিমেল পার্টনার নয়, ততক্ষণে কি হয়েছে, এই ইনসেক্টস এর যে পায়ের যে হেয়ার গুলো, এই হেয়ার গুলোর সঙ্গে এই যে ওপরের যে বাটন লাইক স্ট্রাকচারটা, সেটা অ্যাটাচড হয়ে গেছে। এবার যখন ইনসেক্টটা উড়ে এক জায়গার থেকে আর এক জায়গায় যাবে, সে কি করেছে, পোলেন গ্রেন গুলো তার গায়ের সঙ্গে লেগে গেছে, সে পোলেন গ্রেন গুলোকে নিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় উড়ে চলে গেল। এবার এই ইনসেক্টটাই যখন আর একটা ফ্লাওয়ারের ওপর গিয়ে বসবে, ঠিক আছে, সেম জিনিস, আর একটা ফ্লাওয়ারের ওপর গিয়ে যখন বসবে, যেই ফ্লাওয়ারটার ক্ষেত্রেও পেটালটা নিজেকে মডিফাই করে ফেলেছে, মডিফাই করে এক্স্যাক্টলি ওই রকম ইনসেক্টের মতো একটা স্ট্রাকচার নিয়ে নিয়েছে, যখন বসছে তখন কি হচ্ছে, ওই পোলেন গ্রেনস গুলো সেই জায়গায় গিয়ে পড়ে যাচ্ছে। তাহলে ডেফিনেটলি ইনসেক্টটাকে দিয়ে ফ্লাওয়ারটা কি করছে, নিজেকে পলিনেট করিয়ে নিচ্ছে। হ্যাঁ, এবার এক্ষেত্রে ইনসেক্টের বেনিফিট কি, কিছু কিছু অর্কিড স্পিসিস এর মধ্যে কিছু নেকটার গ্ল্যান্ডস দেখতে পাওয়া যায়, যেটা এক্স্যাক্টলি ইনসেক্টটা কি করে, ফিড করে। তাহলে এই ধরনের ইন্টারাকশন, দ্যাটস অলসো দ্য এক্সাম্পল অফ দ্য কোভলিউশন। কেন? তার কারণ ইনসেক্টটা যদি নিজেকে ইভলভ করে, মানে ধরো তার মার্কিংস গুলো যদি বডির কিছু কারণে যদি চেঞ্জ হয়, তাহলে অবশ্যই বেঁচে থাকতে গেলে পলিনেশন প্রসেসটাকে করতে গেলে অবশ্যই ফ্লাওয়ারটাকেও কি করতে হবে, নিজেকে মডিফাই করতে হবে, নাহলে তো সে কখনোই ওই ফিমেল বাম্বলিবিকে মিমিক করতে পারবে না। বুঝতে পারলাম? চলো পরের টাইপের ইন্টারাকশনে চলে যাই। দিস ইজ অলসো দ্য এক্সাম্পল অফ পজিটিভ ইন্টারাকশন, যেটাকে আমরা বলি প্রোটো কোঅপারেশন। জিনিসটা কি, দেখো বলেছে, দ্য প্রোটো কোঅপারেশন ইজ আ বায়োলজিক্যাল ইন্টারাকশন where two different species help each other but not, very important একটা line, but not dependent on each other obligatory. এটাই কিন্তু মিউচুয়ালিজমের সঙ্গে প্রোটো কোঅপারেশনের ডিফারেন্স। দুটো স্পিসিস একসঙ্গে থাকছে, দুটো স্পিসিস একজন আর একজনের ওপর ডিপেন্ডেন্ট, খুব ভালো কথা, কিন্তু এই ডিপেন্ডেন্সটা নন অব্লিগেটরি। মানে যদি দুটো স্পিসিসকে আমরা যদি আলাদাও করে দিই, তার সার্ভাইভাল নিয়ে কোনো ইস্যু তৈরি হবে না। মিউচুয়ালিজমের ক্ষেত্রে কি হয়, দুটো স্পিসিসকে, যারা মিউচুয়ালিস্টিক রিলেশনে যায়, দুটো স্পিসিসকে যদি আমরা আলাদা আলাদা করে দিই, তাহলে কিন্তু কোনো স্পিসিসই সার্ভাইভ করবে না। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেই প্রবলেমটা হচ্ছে না। আমরা যদি দুটো স্পিসিসকে যদি আমরা আলাদাও করে দিই, তাহলে তাদের সার্ভাইভাল রিলেটেড কোনো প্রবলেম ডেভেলপ করবে। তার মানে এই ক্ষেত্রে সাপোজ ধরো এ একটা স্পিসিস, বি আর একটা স্পিসিস, এ বি এর ওপর ডিপেন্ডেন্ট, বি এর ওপর ডিপেন্ডেন্ট। এ স্পিসিসটা এই ডিপেন্ডেন্সের জন্য কিছু বেনিফিট পাচ্ছে, বি স্পিসিসটাও এই ডিপেন্ডেন্সের জন্য কিছু বেনিফিট পাচ্ছে, এ আর বি দুজনেই বেনিফিট পাচ্ছে। কিন্তু এ আর বি কে যদি আমরা আলাদা করে দিই, এ কেও আলাদা করে দিয়েছি,
বি কেও আলাদা করে দিয়েছে, এও আলাদা বিও আলাদা, এদের কিন্তু সার্ভাইভাল ইস্যু ডেভেলপ। এই ধরনের ইন্টারাকশনকেই আমরা বলি প্রোটো কোঅপারেশন। প্রোটো কোঅপারেশন বোঝা গেল? They can independently survive without each other. This is the example of, already বলে দিয়েছি, পজিটিভ পজিটিভ ইন্টারাকশন। দুটো এক্সাম্পলের কথা আমরা পড়ব। দেখো, একটা দেওয়া আছে ক্রোকোডাইল বার্ড অ্যান্ড ক্রোকোডাইল, আর একটা দেওয়া আছে দেখো রেড বাইল্ড অক্সপেকার অ্যান্ড রাইনোসরাস। আমি ছবিটা দেখিয়ে বোঝাচ্ছি। তাহলে আমরা ছবিটাতে দেখি কি জিনিসটা দাঁড়াচ্ছে। দেখো, দিস ইজ দ্য ক্রোকোডাইল বার্ড, প্লভার, প্লভার নাম। তো এই প্লভার বার্ড গুলোর সাইজ ভীষণ ছোট। তো এই প্লভার বার্ড গুলো কি করে, ধরো এখানে একটা জায়ান্ট প্রিডেটর রয়েছে, দেখতেই পাচ্ছি কুমির, কুমিরের মুখের ভেতরে ঢুকে যাচ্ছে। কুমির এরকম হাঁ করে বসে আছে, এই ছোট বার্ডটা কুমিরের ভেতরে ঢুকে যাচ্ছে। কেন ঢুকে যাচ্ছে? ছোট বার্ডটা, এই যে ক্রোকোডাইল বার্ড যেটাকে আমরা প্লভার বলছি, সে কি করছে, এই যে কুমিরের মাউথ পার্ট, তার যে এই যে বাক্কাল ক্যাভিটি, এই বাক্কাল ক্যাভিটির মধ্যে যদি ছোট ছোট কোনো ইনসেক্টস, পোকামাকড় লেগে থাকে, খুব খুব ইম্পর্টেন্ট যেটা জলের মধ্যে পাওয়া যায়, লিচ, ব্লাড সাকিং লিচ, যদি কিছু কুমিরের মুখে, দাঁতের ফাঁকে, তারপর ধরো তালুতে ওপরে মুখের বাক্কাল ক্যাভিটির ফ্লোরে যদি লেগে থাকে, তো এই প্লভারটা কি করে, ওইগুলোকে খুঁটে 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 খেয়ে নেয়। তাহলে ডেফিনেটলি প্লভারের লাভ কি? প্লভারের লাভ হচ্ছে সে একটা ফুড পাচ্ছে। এবার কুমিরের লাভ কি? কুমিরটাকে খেয়ে নিতে পারে না, কিন্তু খায় না, দেখো হাঁ করেই বসে আছে, কিন্তু খাচ্ছে না কেন? কুমিরের লাভ হচ্ছে কুমির কি করছে, তার মুখে ওই যে লিচ টিচ গুলো রয়েছে সেগুলোকে তো খেয়ে নিচ্ছে। তাহলে ডেফিনেটলি ওর মাউথটা একেবারে ক্লিয়ার হয়ে যাচ্ছে, মাউথ ওয়াশিং হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে ডেফিনেটলি দুজনে দুজনের ওপর ডিপেন্ডেন্ট। কুমির তার মুখটা পরিষ্কার হয়ে যাচ্ছে, প্লভার সে খাবার পেয়ে যাচ্ছে। কিন্তু এর মানে কখনোই এটা নয় যে এই পাখিটার অন্য কোনো ফুড সোর্স নেই, তাকে কুমিরের মুখ থেকেই খেতে হবে এরকম নেই। সে অন্য জিনিসও খায়, সে অন্য জিনিসও খেতে পারে, আবার এটাও খেতে পারে। ঠিক একই রকম ভাবে কুমিরের মুখ যদি পরিষ্কার না হতো, যদি লিচ একটা দুটো লেগেও থাকতো, কুমিরের সার্ভাইভাল নিয়ে কিন্তু কোনো রকম প্রবলেম হতো না। এর জন্যই এটা কিন্তু মিউচুয়ালিস্টিক নয়, এটা কিন্তু প্রোটো কোঅপারেশন। দুজনে একসঙ্গে থাকলে খুব ভালো, কিন্তু দুজনে যদি একসঙ্গে নাও থাকে, তাহলে এদের সার্ভাইভাল রিলেটেড কোনো ইস্যু ডেভেলপ করবে। আর একটা এক্সাম্পল এখানে আমি দেখাই। দিস ইজ আ অক্সপেকার। ঠোঁটটা দেখো লাল, দেখে বুঝতে পারবে ঠোঁটটা লাল। দিস ইজ অক্সপেকার। তোমরা নিশ্চয়ই যারা রাইনো দেখেছো, অনেক সময় দেখতে পাও যে এই অক্সপেকার গুলো এই রাইনোর পিঠে এরকম ভাবে বসে থাকে। তাহলে এক্ষেত্রে অক্সপেকার গুলোর লাভ কি? সেই একই রকম ভাবে রাইনোর পিঠের মধ্যে যদি কোনো ইনসেক্টস, পোকামাকড় থাকে, ফুড থাকে, সেগুলো কি হয়, এই অক্সপেকার গুলো খুঁটে 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 খেয়ে নেয়। শুধু রাইনো কেন, দেখবে তুমি অনেক বাফেলো, তার পিঠে এরকম পাখিগুলো বসে থাকে। তাহলে ডেফিনেটলি তার মধ্যে ওখানে যদি কোনো পোকামাকড় থাকে, সেগুলোকে কি করে, অক্সপেকার গুলো খেয়ে নেয়। তাহলে অক্সপেকার বেনিফিট পাচ্ছে কি? অক্সপেকার ফুড পাচ্ছে। আর রাইনোর এখানে বেনিফিট কি? কেন রাইনো এই পাখিগুলোকে বয়ে বয়ে এক জায়গার থেকে আরেক জায়গায় হেঁটে বেড়াচ্ছে? তার একটাই কারণ হচ্ছে যে যদি কোনো একটা জায়গার থেকে, কোনো একটা দিক থেকে সার্টেন একটা ডেঞ্জার আসে, কেউ ধরো অ্যাটাক করলো রাইনোকে, অক্সপেকার গুলো উড়ে গিয়ে রাইনোকে অ্যালার্ট করে দেয়। তাহলে ডেফিনেটলি রাইনো অ্যালার্ট হয়ে যাচ্ছে অক্সপেকার গুলোর জন্য, আর অক্সপেকার গুলো রাইনোর বডি থেকে কি করছে, খাবার পাচ্ছে। প্রোটো কোঅপারেশন, দুজনেই বেনিফিট পাচ্ছে। কিন্তু এর মানে কখনোই এটা নয় সবসময় রাইনো আর অক্সপেকারকে যদি তুমি আলাদা করে দাও, তাহলে এরা দুজনে বাঁচতে পারবে না। তার জন্যই এটাকে আমরা বলি ডিপেন্ডেন্ট রিলেশনশিপ, বাট নট অব্লিগেটেড। নেক্সট, তাহলে এতক্ষণ ভালো ভালো কথা বলছিলাম, সব পজিটিভ ইন্টারাকশনের কথা বলছিলাম। এইবার চলে আসি নেগেটিভ ইন্টারাকশনের কথা।
দেখো নেগেটিভ ইন্টারাকশনের আমরা তিনটে পয়েন্ট অফ ভিউ বলেছিলাম, যে এক হতে পারে যে একজন বেনিফিট পাচ্ছে, একজনের ক্ষতি হচ্ছে, নেগেটিভ ইন্টারাকশন। নয়তো হতে পারে দুজনেরই ক্ষতি হচ্ছে, নেগেটিভ ইন্টারাকশন। বা হতে পারে একজনের কোনো কিছুই আসছে যাচ্ছে না, সে লাভও হচ্ছে না ক্ষতিও হচ্ছে না, কিন্তু আর একজনের ক্ষতি হচ্ছে। দ্যাটস অলসো দ্য এক্সাম্পল অফ নেগেটিভ ইন্টারাকশন। তাহলে এইরকম নেগেটিভ ইন্টারাকশনের প্রথম এক্সাম্পলটাই দেখো এখানে দেওয়া আছে, প্রিডেশন। প্রিডেশন জিনিসটা কি? প্রিডেশন জিনিসটা হচ্ছে, দেখো লেখাই আছে, হিয়ার দ্য ইন্ডিভিজুয়াল অফ ওয়ান স্পিসিস ক্যাপচার, কিলস অ্যান্ড ইট দ্য ইন্ডিভিজুয়াল অফ দ্য আদার স্পিসিস। বোঝাই, ধরো একটা স্পিসিস এ, সে কি করলো, বি স্পিসিসকে ধরলো, ক্যাপচার করলো, কিল করলো, মেরে ফেললো, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট, এবং তারপরে মেরে ফেলার পর খেয়ে ফেললো। তাহলে ডেফিনেটলি বি স্পিসিস কে এ স্পিসিস খেয়ে ফেলেছে, তাহলে সে ফুড পাচ্ছে, তার মানে এ স্পিসিস পজিটিভ। আর বি স্পিসিস এর কি হচ্ছে, বি স্পিসিস তো মরেই গেছে, তার মানে বি স্পিসিস মরে গেছে, সো ইট ইজ নেগেটিভ। So this type of interaction is an example of the positive negative interaction. এবার প্রিডেশন কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, কিসের জন্য? টু মেনটেন দ্য ব্যালেন্স অফ দ্য ইকোসিস্টেম। প্রে প্রিডেটর রিলেশন যদি না থাকতো, তাহলে কিন্তু ইকোসিস্টেমটা পুরোপুরি ভাবে নষ্ট হয়ে যেত। কোনো একটা ইকোসিস্টেমে, মনে করতে পারো তোমরা, আমি কিস্টোন স্পিসিসের কথা বলেছিলাম, যে কোনো একটা ইকোসিস্টেমে লায়ন হরিণকে মেরে খেয়ে ফেলছে, কিন্তু লায়ন যদি না থাকতো তাহলে কি হতো, হরিণের সংখ্যা প্রচুর বেড়ে যেত, হরিণ সমস্ত ঘাস খেয়ে ফেলতো, প্রডিউসার ডিস্ট্রয় হয়ে যেত। আর যদি কোনো একটা ইকোসিস্টেম থেকে প্রডিউসার নষ্ট হয়ে যায়, ইকোসিস্টেমটাই পুরো কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে এই ধরনের ইন্টারঅ্যাকশন, যেটাকে আমরা বলি প্রিডেশন, that is very much important for maintaining the balance of the ecosystem. Predation also helps in maintaining the species diversity in a community by reducing the intensity of the competing species among them. Example দেখো দেওয়া আছে, the interaction between lion and deer, and খুব ইম্পর্টেন্ট এই এক্সাম্পলটা, ইনসেক্টস অ্যান্ড ইনসেক্টিভোরাস প্লান্ট। দেখো প্লান্টরা সবসময় কি প্রডিউসার? প্লান্টরা ডেফিনেটলি তারা প্রডিউসার, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্লান্টরাও কিন্তু প্রিডেটার হতে পারে। ঠিক আছে, প্লান্ট দ্বারা হচ্ছে প্রিডেটার, তারা কি করছে, ইনসেক্টসদের ধরে ধরে খেয়ে নিচ্ছে। এরকম প্রচুর ইনস্ট্যান্স রয়েছে, প্রচুর প্লান্ট রয়েছে, যেমন তোমরা পড়েছো কলসপত্রী, নেপেন্থিস, ইনসেক্ট ধরে খেয়ে ফেলে। সূর্য শিশির, ঠিক আছে, সানডিউ প্লান্ট যেটাকে আমরা বলি, এরকম প্রচুর প্লান্ট রয়েছে যারা ডাইরেক্টলি ইনসেক্টকে ধরে তারা কি করছে, খেয়ে ফেলছে। ডেফিনেটলি তাহলে একটা ইন্টারাকশন, প্রি প্রিডেটর ইন্টারাকশন। ওকে, আচ্ছা এখানে আর একটা জিনিস একটু বলে রাখি, এটা কিন্তু ভেবো না যে প্লান্টরা যারা ইনসেক্টিভোরাস তারা প্রডিউসার নয়, তারাও কিন্তু ফটোসিনথেসিস করতে পারে, শুধুমাত্র নাইট্রোজেন ডেফিসিয়েন্সিটাকে পূরণ করার জন্য তারা কিন্তু ইনসেক্টদের ধরে ধরে খায়। চলো নেক্সট, নেক্সট টাইপের ইন্টারাকশন, এটাও একটা নেগেটিভ নেগেটিভ ইন্টারাকশন, যেটাকে আমরা বলি কম্পিটিশন। কম্পিটিশনে কি হচ্ছে, কম্পিটিশনের ফলে দুটো স্পিসিস একজন আর একজনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে। ধরো এ স্পিসিস ইন্টারঅ্যাক্টিং উইথ দ্য বি স্পিসিস, এ আর বি ইন্টারঅ্যাক্ট করছে, অ্যান্ড এই ইন্টারঅ্যাকশনের ফলে এ স্পিসিসও আর বি স্পিসিসও, দুটো স্পিসিসেরই কিছু না কিছু ক্ষতি হচ্ছে। আমি একটু আগে একটা এক্সাম্পল বলেছিলাম, যে ধরো তুমি আর তোমার বন্ধু মারপিট করছো, তুমি যদি কাউকে একটা চড় মারো, তো ডেফিনেটলি অ্যাটলিস্ট তুমি একটা না একটা ঘুষি তো খাবে। তাহলে ডেফিনেটলি দুটো স্পিসিস যারা ইন্টারঅ্যাক্ট করছে, দুজনেই হার্ম হচ্ছে,
So it is the negative interaction. Negative interaction. It may be intraspecific or interspecific. Intra আর inter দুটো কথা আছে। কাকে বলে intraspecific interaction? ইন্ট্রা মানে হচ্ছে সেম স্পিসিস এর মধ্যে যে মারপিট। একটা স্পিসিস সে সেই স্পিসিসেরই অন্য একটা অর্গানিজমকে খেয়ে ফেলছে, সেটাকে বলা হয় ইন্ট্রাস্পেসিফিক ইন্টারঅ্যাকশনের ভীষণ প্রচুর এক্সাম্পল রয়েছে। যেমন ধরো ইন্টারঅ্যাকশনের মধ্যে যেমন ধরো বড় স্করপিয়ন সে ছোট ছোট স্করপিয়ন গুলোকে ধরে ধরে খেয়ে নেয়। ইনফ্যাক্ট আমরা হিউম্যানরা আমরাও কিন্তু ইন্ট্রাস্পেসিফিক কম্পিটিশন করেছিলাম এক সময়, যখন আমরা ক্যানাবালিজম ছিল। ক্যানাবালিজম মানে যখন সেম স্পিসিসের মাংসই আর একটা স্পিসিস খেয়ে ফেলে। ডেফিনেটলি আমরা যখন নরখাদক ছিলাম, মানুষের মাংসই যখন আমরা খেতাম, তো ডেফিনেটলি তখন আমরা কি করতাম, আমরা কিন্তু ইন্ট্রাস্পিসিস কম্পিটিশন করতাম। আর আরেকটা কি হতে পারে, ইন্টার স্পিসিস, একটা স্পিসিস আর একটা স্পিসিসের মাংসকে খাচ্ছে। কি কি হতে পারে, যেমন ধরো বাঘ হরিণের মাংস খেয়ে নিল, তুমি একটা ছাগলকে ধরে কেটে খেয়ে ফেললে, মাটন। Definitely all these type of competition is known as the interspecies competition. তাহলে কম্পিটিশন দু রকমের হতে পারে, একটা ইন্ট্রা আর একটা হলো ইন্টার। ওয়ার্ড দুটো মাথায় রাখবে, ইন্ট্রা আর ইন্টার, যেন গন্ডগোল না হয়। সো কম্পিটিশন বিটুইন লায়ন এন্ড হায়না and the competition between the two male deer for mating with the female one. তাহলে প্রথমেরটা হলো ইন্টার, পরেরটা দ্যাটস দ্য ইন্ট্রা। দুটো মেল ডিয়ারের মধ্যে একই স্পিসিসের মধ্যে মারপিট, সো ইট ইজ দ্যাটস ইন্ট্রা। আর লায়ন আর হায়না দুটো আলাদা আলাদা স্পিসিস, তাদের মধ্যে মারপিট, দেন ইট ইজ ইন্টার। ওকে, চলো নেক্সট টাইপের ইন্টারঅ্যাকশনে যাই। অ্যামেনসালিজম। অ্যামেনসালিজম জিনিসটা কি দেখো, বলেছে হিয়ার one organism of a species does not allow another organism to grow in a close vicinity, and for this purpose the former secretes some chemicals. আর এই কেমিক্যালস গুলোকেই আমরা কি বলি, এই কেমিক্যালস গুলোকেই আমরা বলি অ্যালোকেমিক্যালস। মানেটা কি, ধরো এ স্পিসিস, এ একটা সুপিরিয়র স্পিসিস, সে চাইছে না আমার ধারে কাছে অন্য কেউ চলে আসে, তার জন্য কি করছে, এ স্পিসিস কিছু কেমিক্যাল সিক্রেট করছে তার ক্লোজ ভিসিনিটিতে। আর এই কেমিক্যাল থাকার জন্য অন্য একটা স্পিসিস, অবশ্যই সেটা আলাদা স্পিসিস, আমি অন্য কালে দিয়ে করছি, সে এই জোনের ভেতরে ঢুকতে পারছে না, এই টেরিটরির মধ্যে সে ঢুকতে পারছে না। তার কারণ বিকজ অফ দিস অ্যালোকেমিক্যাল। তাহলে এই ধরনের ইন্টারঅ্যাকশনকেই আমরা বলি দ্যাটস দ্য অ্যামেনসালিজম। দিস ইজ দ্য এক্সাম্পল অফ নেগেটিভ জিরো ইন্টারঅ্যাকশন। দেখো এখানে বি স্পিসিসের গ্রোথটা বন্ধ হয়ে যাচ্ছে, বি স্পিসিস নতুন একটা জায়গায় ইনভেট করতে পারছে না, তার মানে এখানে বি স্পিসিস হচ্ছে নেগেটিভ। আর এ স্পিসিসের তেমন কোনো ক্ষতি হচ্ছে না, লাভও খুব একটা হচ্ছে না, ক্ষতিও খুব একটা হচ্ছে না। সো এখানে এ স্পিসিস হচ্ছে পজিটিভ। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ পজিটিভ নেগেটিভ ইন্টারঅ্যাকশন। এক্সাম্পল দেখো দেওয়া আছে, পার্থেনিয়াম বলে একটা গাছ আছে। পার্থেনিয়াম এটার কমন নাম, তোমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টে এই গাছটার কথা হয়তো পড়েছো। এটাকে বলা হয় ক্যারোট গ্রাস। এই পার্থেনিয়াম কি করে, একটা ট্রান্সসিনামিক অ্যাসিড বলে একটা কেমিক্যাল সিক্রেট করে। কোথায় সিক্রেট করে, সয়েলের মধ্যে সিক্রেট করে। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট তার ক্লোজ ভিসিনিটিতে কাছাকাছি আর একটা গাছ যেটার নাম হচ্ছে ক্যাশিয়া টোরা, এই ক্যাশিয়া টোরা বলে গাছটা গজাতে পারে।
ক্যাশিয়া নামটাও তোমরা ফ্যামিলিতে পেয়েছো, পড়তে গিয়ে মরফোলজি চ্যাপ্টারটায় পেয়েছো ক্যাশিয়া। তাহলে ক্যাশিয়াটোরা পার্থেনিয়ামের ধারে কাছে গজাতে পারছে না, কেন? তার কারণ পার্থেনিয়াম একটা অ্যালোকেমিক্যাল ট্রান্সসিনামিক অ্যাসিড সিক্রেট। তাহলে এখানে পার্থেনিয়াম হলো 0 আর ক্যাশিয়াটোরা ক্লোজ ভিসিনিটিতে গজাতে পারছে না, তার জন্য ক্যাশিয়াটোরা হলো নেগেটিভ। ঠিক একই রকম আর একটা এক্সাম্পল দেওয়া আছে যে যেখানে পেনিসিলিয়াম গজায়, পেনিসিলিয়াম ফাঙ্গাস, অ্যাস্কোমাইসিটিস এর একটা ফাঙ্গাস, পেনিসিলিয়াম যেখানে গজায়, পেনিসিলিয়ামের ক্লোজ ভিসিনিটিতে ব্যাকটেরিয়া লাইক স্ট্যাফাইলোকক্কাস গজাতে পারে না। আচ্ছা, স্ট্যাফাইলো মানে জানো? স্ট্যাফাইলো মানে এরকম আঙুরের থোকার মতো কক্কাস গুলো থাকে, একে বলা হয় স্ট্যাফাইলোকক্কাস। তাহলে স্ট্যাফাইলোকক্কাস ব্যাকটেরিয়া ইজ মেইনলি রেসপন্সিবল ফর ফুড পয়জনিং। তাহলে স্ট্যাফাইলোকক্কাস ব্যাকটেরিয়া ক্লোজ ভিসিনিটিতে গজাতে পারছে না, কেন? তার কারণ হচ্ছে পেনিসিলিয়াম। পেনিসিলিয়াম পেনিসিলিন সিক্রেট করছে, যেটা স্ট্যাফাইলোকক্কাসের গ্রোথটাকে ইনহিবিট করে দিচ্ছে। তাহলে স্ট্যাফাইলোকক্কাস এখানে নেগেটিভ, পেনিসিলিয়াম এখানে 0। এই ধরনের ইন্টারঅ্যাকশনকেই আমরা কি বলি? এই ধরনের ইন্টারঅ্যাকশনকেই আমরা বলি অ্যামেনসালিজম। ঠিক আছে? তাহলে পপুলেশন ইন্টারঅ্যাকশন আমাদের এইটুকুনি আমাদের রয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের দেখতে হবে, আর একটা পপুলেশন ইন্টারঅ্যাকশন বাকি আছে, যেটাকে আমরা বলি প্যারাসিটিজম। Parasitism is also the example of positive negative interaction. পজিটিভ নেগেটিভ কেন? এখানে দুটো অর্গানিজম রয়েছে। একটা অর্গানিজম এ, যেটাকে আমরা বলছি হোস্ট, আর একটা অর্গানিজম যেটা হলো বি, যেটাকে আমরা বলছি প্যারাসাইট। তাহলে প্যারাসাইট গুলো হোস্টের ওপর ডিপেন্ডেন্ট। কেন প্যারাসাইট গুলো হোস্টের উপর ডিপেন্ডেন্ট? কারণ হোস্টের বডির থেকে তারা খাবার পাচ্ছে, থাকতে পারছে। তাহলে এই ক্ষেত্রে প্যারাসাইট গুলো হলো পজিটিভ, আর হোস্ট তার বডিতে একটা যদি প্যারাসাইট থাকে তাহলে হোস্টটা তো এফেক্টেড হচ্ছে, তার মানে এখানে হোস্ট হচ্ছে নেগেটিভ টাইপের ইন্টারঅ্যাকশনকে শো করছে। তাহলে প্যারাসিটিজম বলেছে, দেখো, ইট ইজ আ বায়োলজিক্যাল রিলেশনশিপ where one organism, the parasite, benefits at the expense of another organism, the host, which is harmed. The parasite gets its food, shelter, or other necessity from the host, which can be lead to weakening or the disease of the host. তোমার বডিতে যদি একটা প্যারাসাইটিক ইনফেকশন হয়, তুমি তো অসুস্থ হয়ে পড়বে। ঠিক তেমন যে কোনো হোস্টের বডির ভেতরে যদি কোনো প্যারাসাইট থাকে, সে কি হয়ে যাচ্ছে? উইক হয়ে যাচ্ছে, বা তার কোনো বায়োলজিক্যাল প্রসেস বা তার কোনো বিহেভিয়ার কোনো একটা ভাবে সে ক্ষতি হচ্ছে, সোজা কথায়। সো দিস ইজ আ এক্সাম্পল অফ পজিটিভ নেগেটিভ ইন্টারঅ্যাকশন। এবার অনেক রকমের প্যারাসিটিজম আমরা দেখতে পাই। প্রথম টাইপের প্যারাসিটিজম, যেটাকে আমরা বলি একটোপ্যারাসিটিজম। একটোপ্যারাসিটিজম মানে কি? একটোপ্যারাসিটিজম মানে হচ্ছে এখানে প্যারাসাইটটা কোনো একটা হোস্টের বডির বাইরে থেকে খাবার দাবার সংগ্রহ করছে, বডির ভেতরে ঢুকছে না, বাইরে লেগে আছে। এক্সাম্পল দেখো দেওয়াই আছে, দ্যাটস দ্য লাইস, লিচ, অ্যাফিডস। নেক্সট হতে পারে কি? এন্ডোপ্যারাসাইট। এন্ডোপ্যারাসাইট মানে কি? এন্ডোপ্যারাসাইট মানে হচ্ছে এই ধরনের প্যারাসাইটরা ডাইরেক্টলি বডির ভেতরে ঢুকে যাচ্ছে হোস্টে, এবং বডির ভেতরে থাকাকালীন অবস্থায় সে তার নিউট্রিশন, শেল্টার সমস্ত গুলোকে নিচ্ছে বডির ভেতরে থেকে। এক্সাম্পল দেখো, ট্রাইপ্যানোসোমা। ট্রাইপ্যানোসোমা নামটা অলরেডি ক্লাস 11-এ তোমরা পড়েছো, একটা প্রোটোজোয়া, ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্স, নাম খুব কমন, দ্যাটস রেসপন্সিবল ফর স্লিপিং সিকনেস ডিজিজ। অ্যাসকারিস, টিনিয়া সোলিয়াম, টেপওয়ার্ম, তোমরা সবগুলোই জানো। সো অল দিজ আর দ্য এন্ডোপ্যারাসাইট। কেন? কোনো একটা হোস্টের বডির ভেতরে এরা থাকছে।
কখনো কখনো এই প্যারাসিটিজমটা টেম্পোরারি প্যারাসিটিজম হতে পারে। টেম্পোরারি প্যারাসিটিজম মানে কি? টেম্পোরারি প্যারাসিটিজম মানে হচ্ছে যে প্যারাসাইটটা সব সময় কিন্তু হোস্টের বডির সঙ্গে অ্যাটাচ থাকছে না। প্যারাসাইটটা সব সময় হোস্টের বডির সঙ্গে অ্যাটাচ থাকছে না, শুধু কোনো একটা পার্টিকুলার টাইমে ধরো যেমন খাবার নেওয়ার সময় ফর নিউট্রিশন সে কি হচ্ছে হোস্টের বডির সঙ্গে অ্যাটাচ হচ্ছে। ঠিক আছে, যেমন ধরো অ্যাজ পার এক্সাম্পল লিচ অনলি অ্যাট দ্য টাইম অফ ফিড করার সময় সে হোস্টের বডির সঙ্গে কি করছে, অ্যাটাচ করছে, তার জন্য টেম্পোরারি। ওকে, আর একটা কি হতে পারে পার্মানেন্ট প্যারাসিটিজম। পার্মানেন্ট প্যারাসিটিজম মানে কি? পার্মানেন্ট প্যারাসিটিজম মানে হচ্ছে যে অর্গানিজমটা পুরোপুরি তার লাইফ সাইকেলটা হোস্টের বডির ভিতরেই কি করছে, কমপ্লিট করছে, হোস্টের বডির ভিতরেই সারা জীবন থাকছে, কোনো একটা পার্টিকুলার টাইম নয়, সারা জীবন থাকছে। নেক্সট হতে পারে কি হোলো প্যারাসাইট। হোলো প্যারাসাইট মানে কি? হোলো প্যারাসাইট মানে হচ্ছে যেমন যদি কোনো একটা প্যারাসাইট হোস্টের ওপরে কমপ্লিটলি ডিপেন্ডেন্ট থাকে, যেমন ধরো অ্যাজ পার এক্সাম্পল এখানে দেখো দেওয়া আছে র্যাফলেশিয়া বা আর একটা এক্সাম্পল তোমরা জানো ডডার প্লান্ট, কাসকুটা। ঠিক আছে, কাসকুটা দেওয়াও আছে এখানে, কাসকুটা স্বর্ণলতা যেটাকে আমরা বলি। তাহলে এই গাছগুলো হোস্টের বডির ওপরে গজাচ্ছে এবং সে পুরোপুরি যে খাবারটা সেটা হোস্টের বডির থেকেই নিচ্ছে। ঠিক উল্টোটা যেটাকে বলা হয় হেমিপ্যারাসিটিজম। হেমিপ্যারাসিটিজম কি? হেমিপ্যারাসিটিজম মানে হচ্ছে এই ক্ষেত্রে প্যারাসাইটিক প্লান্টটা সে কিছুটা খাবার সে নিজে তৈরি করতে পারছে আর কিছুটা খাবার সে কি করছে, হোস্টের বডি থেকে নিচ্ছে। মানে ধরো তুমি বাড়িতে ভাতটা রান্না করেছো, পাশের বাড়ির থেকে তুমি মাছটাকে চেয়ে নিয়ে এসেছো, ঠিক আছে, তাহলে কিছুটা সে নিজে খাবার তৈরি করতে পারছে, কিছুটা অন্য একটা অর্গানিজমের বডির থেকে নিচ্ছে। সো ইট ইজ আ হেমি প্যারাসাইট। ঠিক আছে, এখানে দেখো র্যাফলেশিয়ার একটা ছবি দেওয়া আছে, কমপ্লিট প্যারাসাইট, এটা একটা হেমি প্যারাসাইটের ছবি দেওয়া আছে। নেক্সট হাইপার প্যারাসাইট। হাইপার প্যারাসাইট মানে হচ্ছে যে একটা প্যারাসাইটের ওপর যখন আর একটা প্যারাসাইট অন অ্যানাদার প্যারাসাইট। একটা কথা আছে না, চোরের ঘরে চুরি, ঠিক একই রকম। ধরো ব্যাকটেরিওফাজ, ব্যাকটেরিয়া নিজে একটা প্যারাসাইটিক অর্গানিজম, তার বডির ভেতরে ব্যাকটেরিওফাজ তার লাইফ সাইকেলটাকে কমপ্লিট করছে। দিস ইজ আ এক্সাম্পল অফ দ্যাট দ্য হাইপার প্যারাসিটিজম। ওকে, আর আরেকটা রয়েছে যেটাকে বলা হয় দ্যাট দ্য ব্রুড প্যারাসিটিজম। এটা কি? ক্রো অ্যান্ড টক্কু। আমরা জানি কোকিল গিয়ে কি করে, কাকের বাসায় ডিম পেড়ে চলে আসে, তাহলে কোকিলের ডিমগুলো কাকের বাসার মধ্যেই কিন্তু নার্চার হচ্ছে। তাহলে কোকিল কাকের জন্য কি হচ্ছে, ব্রুড প্যারাসাইট। এবার এই যে আমরা বলছি যে প্যারাসিটিজম একটা অর্গানিজম করছে, প্যারাসিটিজম করা কি এতই সোজা? সে বেনিফিট পাচ্ছে ডেফিনেটলি, কিন্তু প্যারাসাইট একজনকে হতে গেলে তার বডির ভেতরে কিছু চেঞ্জেস তাকে আনতে হয়। এই চেঞ্জেস গুলোকে আমরা অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। প্রথম ক্যাটাগরিটাই দেখো বলা আছে দ্যাটস দ্য মরফোলজিক্যাল অ্যান্ড দ্য ফিজিওলজিক্যাল চেঞ্জেস। তাহলে একটা অর্গানিজম প্যারাসাইট হতে চাইছে, তাকে প্যারাসাইট হতে গেলে তার বডির ভেতরে কি কি চেঞ্জেস গুলো আনতে হবে। মরফোলজিক্যাল প্যারাসাইটের মধ্যে প্রথম দেখো আমরা বলছি যে একটা অ্যাডহেসিভ ক্যারেক্টার তাকে তৈরি করতে হবে। অ্যাডহেসিভ ক্যারেক্টার গুলো কি কি হতে পারে? দেখো এখানে অ্যাডহেসিভ ক্যারেক্টার গুলোর মধ্যে দেওয়া আছে হুক, সাকার বা রস্টেলাম। এই তিনটে জিনিসেরই কাজ একটাই, প্যারাসাইট তো হোস্টের বডির মধ্যে থাকে, তাহলে হোস্টের বডির কোনো একটা জায়গায় তাকে অ্যাঙ্কর করে থাকতে হবে। এই অ্যাঙ্কর করার জন্য তার মধ্যে কিছু হুক লাইক স্ট্রাকচার তৈরি হতে পারে, কিছু সাকার লাইক স্ট্রাকচার তৈরি হতে পারে। হুক ওয়ার্মের ক্ষেত্রে হুক লাইক স্ট্রাকচার তৈরি হয়, কিছু সাকার লাইক স্ট্রাকচার তৈরি হতে পারে যার সাহায্যে সে কোনো ইন্টেস্টাইন বা কোনো জায়গার সঙ্গে আটকে থাকবে। বা সে কি করতে পারে, রস্টেলাম আমরা ইয়ের ক্ষেত্রে দেখতে পাই, টেপওয়ার্মের ক্ষেত্রে দেখতে পাই।
টেপওয়ার্মের মাথায় ওইরকম একটা রস্টেলাম বলে একটা স্ট্রাকচার রয়েছে, অ্যাটাচমেন্ট ডিভাইস, যার সাহায্যে এরা কি করছে, আটকে থাকছে হোস্টের বডির সঙ্গে। নেক্সট কি করতে হতে পারে, রিডিউসড অ্যান্ড লস্ট অফ দ্য অর্গান। প্যারাসাইটরা প্যারাসিটিজম করার জন্য সে কি করছে, তার বডির কিছু অর্গান গুলোকে আইদার খুব মিনিমাইজ করে দিয়েছে, পুয়ারলি ডেভেলপ করে দিয়েছে, বা একেবারে নষ্ট করে দিয়েছে। কেন? তার কারণ দেখো এখানে লেখা আছে দ্য কমপ্লেক্স সেন্স অর্গান লাইক আই অ্যাবসেন্ট ইন প্যারাসাইট। সে তো বাইরে থাকছে না, প্যারাসাইট তো হোস্টের বডির ভেতরে থাকছে, তাহলে বাইরের এনভায়রনমেন্টের সঙ্গে তার ইন্টারাকশনের কোনো দরকার হচ্ছে না। তাহলে সেন্স অর্গান গুলো তাদের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, কমপ্লেক্স সেন্স অর্গান গুলো, সিম্পল সেন্স অর্গান থাকবে, কমপ্লেক্স সেন্স অর্গান গুলো তাদের ক্ষেত্রে নষ্ট হয়ে যাচ্ছে। আর একটা কি হচ্ছে, যে অনেক সময় দেখতে পাওয়া যায় যে কোনো একটা পার্টিকুলার সিস্টেম, মেনলি দ্য ডাইজেস্টিভ সিস্টেম, এদের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। কেন? তার কারণ প্যারাসাইটের তো বডিতে ডাইজেশনের দরকার নেই, সে তো রেডিমেড ফুডটাই হোস্টের বডির থেকে নিয়ে ফেলছে, তার জন্য ডাইজেস্টিভ সিস্টেম তাদের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। নেক্সট, প্রোটেক্টিভ কভারিং। হোস্টের ভেতরের এনভায়রনমেন্টটা খুব একটা ভালো এনভায়রনমেন্ট নয়। যদি সে ইন্টেস্টাইনে থাকে তাহলে ডেফিনেটলি ইন্টেস্টাইনের বিভিন্ন রকম এনজাইম, জুস ডেফিনেটলি প্যারাসাইটকে কন্টিনিউয়াসলি অ্যাটাক করতে পারে। তাহলে ওরকম একটা হস্টাইল এনভায়রনমেন্টে আমাকে যদি বেঁচে থাকতে হয়, আমার বাইরে একটা প্রোটেক্টিভ কভারিং রাখতে হবে। যেই প্রোটেক্টিভ কভারিংটা কি করবে, আমাকে যে কোনো রকম হস্টাইল এনভায়রনমেন্টের থেকে বাঁচতে সাহায্য করবে। আমি হোস্টের বডিতে থাকার জন্য আমার বডির শেপটাকে মডিফাই করতে পারি। যেমন ধরো অ্যাজ পার এক্সাম্পল ফিতা কৃমি, যেটা টেপওয়ার্ম, টেপওয়ার্ম ওই রকম টেপের মতো হয়ে গেছে কেন, তার কারণ ওই ইন্টেস্টাইনের ওই রকম একটা এনভায়রনমেন্টের মধ্যে তাকে বেঁচে থাকতে হচ্ছে। তো ডেফিনেটলি একটা অর্গানিজম সে তার বডির শেপটাকে কিন্তু মডিফাই করতে পারে। আর কি করতে পারে, কিছু ফিজিওলজিক্যাল কিছু চেঞ্জেস করতে পারে। অনেক সময় দেখতে পাওয়া যায় যে প্যারাসাইট এমন কিছু জিনিস সিক্রিট করছে, এমন কিছু ধরো এনজাইম সিক্রিট করছে, এমন কিছু কেমিক্যাল সিক্রিট করছে, যেটা হোস্টের বডির যে ভেতরকার যে মেটাবলিজম সেইটাকে কি করছে, চেঞ্জ করে দিচ্ছে। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল দিয়েছেই যে সাম প্যারাসাইট সিক্রিটস অ্যান্টি এনজাইমস টু নিউট্রিলাইজ দ্য হোস্ট ডাইজেস্টিভ এনজাইম। প্রোটেকশনের জন্য প্যারাসাইটটাকেও তো ভেতরে ঠিকঠাক মতো থাকতে হবে। নেক্সট, কিছু রিপ্রোডাক্টিভ অ্যাডাপ্টেশন করতে হতে পারে। প্রথম দেখো কমপ্লেক্স লাইফ সাইকেল। কমপ্লেক্স লাইফ সাইকেল মানে কি, যে প্যারাসাইটটা একটা হোস্টের মধ্যে না থেকে দুই বা দুইয়ের বেশি হোস্টের মধ্যে সে থাকতে পারে। যেমন ধরো অ্যাজ পার এক্সাম্পল আমরা জানি প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, তার একটা ভেক্টর আছে মসকিউটো, ফিমেল অ্যানোফিলিস মসকিউটো। ঠিক আছে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স হলো প্লাজমোডিয়ামের যে কোনো স্পিসিস, আর তার দুটো হোস্ট আছে, একটা হচ্ছে প্রাইমারি হোস্ট, একটা সেকেন্ডারি হোস্ট। দুটো হোস্টের মধ্যে সে কি করছে, তার লাইফ সাইকেলটাকে কমপ্লিট করছে। লার্ভাল স্টেজ অনেক সময় কি হতে পারে, অনেক সময় লার্ভাল স্টেজে কিছু স্পেসিফিক অ্যাডাপ্টেশন দেখতে পাওয়া যায় যেটা প্যারাসাইটিক লাইফের জন্য বেনিফিশিয়াল। যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো মিরাসিডিয়াম লার্ভা, তার ক্ষেত্রে প্রচুর সিলিয়া থাকে, এবং যেটা এই মিরাসিডিয়াম লার্ভা গুলোকে কি করে, জলে সাঁতার কাটতে সাহায্য করে, এবং এই লার্ভা গুলো সাঁতার কেটে আশেপাশে যদি কোনো তার প্রবাবল সুটেবল হোস্ট থাকে, তার বডির ভেতরে সাঁতার কেটে কেটে লার্ভা গুলো ঢুকে যেতে পারে। নেক্সট হচ্ছে হাই রিপ্রোডাক্টিভ আউটপুট। প্যারাসাইট তার অবশ্যই টেন্ডেন্সি থাকবে হোস্টের বডিতে কত তাড়াতাড়ি আমি আমার বংশকে বাড়াতে পারি। এখানে একটা এক্সাম্পল দেখো দেওয়া আছে, যেমন ফিশ টেপওয়ার্ম, সে প্রায় দিনে 1 মিলিয়ন বা তার বেশি এগ পারে। কেন? তার কারণ আমি যত তাড়াতাড়ি আমি হোস্টেড বডিতে রিপ্রোডাকশন করতে পারবো, তত তাড়াতাড়ি আমি আমার প্রজেনিকে ওখানে বাড়াতে পারবো। কেন? প্রচুর দেখতে পাওয়া যায় অর্গানিজম হোস্টেড বডির এনভায়রনমেন্টে বেঁচে থাকতে পারে না, নষ্ট হয়ে যায়। তাহলে যেহেতু নষ্ট হয়ে যাওয়ার রেটও রয়েছে, তার জন্য বেঁচে থাকার জন্য আমাকে বেশি বেশি রিপ্রোডাকশন করতে হবে।
So many parasites for their survival can reproduce in a high rate. কিছু বিহেভিয়ারের চেঞ্জ হতে পারে। বিহেভিয়ারের চেঞ্জ মানে কি, যেমন ধরো লস অফ লোকোমোশন। ধরো স্পোরোজোয়ার কোনো লোকোমোটরি স্ট্রাকচার নেই, কারণ সে অলরেডি ব্লাডের মধ্যে থাকে, ব্লাডের মাধ্যমেই এক জায়গার থেকে আর এক জায়গায় সে চলে যেতে পারে, বেকার তার লোকোমোশনের দরকার নেই। কোভিলিউশন নিয়ে এতক্ষণ আমি অলরেডি অনেক কিছু বললাম। যদি হোস্ট নিজেকে চেঞ্জ করে, ইভলভ করে, তাহলে ব্যাকটেরিয়াকেও নিজেকে কিন্তু ইভলভ করতে হবে। এই যে যেমন তোমরা দেখবে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া হয়ে যাচ্ছে। ব্যাকটেরিয়ারা কি? ব্যাকটেরিয়ারা তো প্যারাসাইট, তারা আমাদের বডির মধ্যে অ্যাটাক করছে। তাহলে আমাদের ইমিউন সিস্টেম যদি চেঞ্জ হয়, তাহলে সেই ইমিউন সিস্টেমকে নষ্ট করার জন্য ব্যাকটেরিয়া বা ভাইরাস এরাও নিজেদের কি করছে? চেঞ্জ করছে। নেক্সট, হোস্ট ম্যানিপুলেশন। এটা খুব ইন্টারেস্টিং। হোস্ট ম্যানিপুলেশনের মানে হচ্ছে এই ক্ষেত্রে প্যারাসাইটটা হোস্টের বডির ভেতরে কিছু চেঞ্জ করে, যেই চেঞ্জটা হোস্টটাকে সেখানে মানে প্যারাসাইটটাকে সেখানে বেঁচে থাকতে সাহায্য করে। একটা এক্সাম্পল দেখাই। একটা দেখো অফিওকর্ডাইসেপস বলে একটা ফাঙ্গাস আছে, এটাকে বলা হয় জম্বি অ্যান্ড ফাঙ্গি। কি হয়, এই ফাঙ্গাসটা অ্যান্টকে অ্যাটাক করে, অ্যান্টকে অ্যাটাক করে তার ব্রেনটাকে ক্যাপচার করে নেয় এবং সেখানে কিছু কেমিক্যাল সিক্রেট করে, এবং যার ফলে এই অ্যান্টটা ধীরে ধীরে কি করে, ধীরে ধীরে সে একটা গাছের বেয়ে বেয়ে ওপরের দিকে উঠে কোনো একটা পাতার মধ্যে গিয়ে বসে। এবার এই পাতার মধ্যে যখন অ্যান্টটা পৌঁছালো, নিজের ইচ্ছায় নয় কিন্তু ফাঙ্গির ইচ্ছায়, অ্যান্টটা যখন পৌঁছালো তখন কি করে, ফাঙ্গিরা কি করে, তাদের যে ম্যান্ডিবল, সে ম্যান্ডিবলের মাসলস গুলোর মধ্যে তাদের হাইফি গুলোকে প্রলিফারেট করে দেয়, ছড়িয়ে দেয়। আর যার ফলে এই মাসলটা ম্যান্ডিবলের হঠাৎ করে লক হয়ে যায়, এবং লক হয়ে যাওয়ার জন্য সেটা ধরো গাছের কোনো একটা পাতার সঙ্গে গিয়ে আটকে গেছে। ঠিক আছে, এই যে আটকে গেল, এই ভাই কিন্তু অ্যান্টটা এখানে থেকে যাবে, ফাঙ্গাসটা এর উপরে গজাবে। এখানে দেখো ফ্রুটিং বডিজ গুলো তৈরি করেছে, স্পোর বেরোবে, রিপ্রোডাকশন হবে, সেই স্পোর গুলো গিয়ে আবার অন্য অ্যান্টকে অ্যাটাক করবে। তাহলে একটা ভাবো, একটা ফাঙ্গাস একটা অ্যান্টকে জম্বির মতো এক জায়গার থেকে আরেক জায়গায় মুভ করিয়ে এক জায়গার থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হেল্প করছে। তো দ্যাটস ডিউ টু দ্য ম্যানিপুলেশন, যেটা আমি বলছিলাম যে প্যারাসাইটরা হোস্টের বিহেভিয়ারকে ম্যানিপুলেট করতে পারে। ঠিক আছে, তাহলে পপুলেশন ইন্টারঅ্যাকশনের পার্ট এখানেই শেষ হলো। এর পরের ক্লাসে আমরা পপুলেশনের ক্যারেক্টার গুলোর সম্পর্কে পড়বো। তোমরা এই ভিডিওটাকে ভালো করে দেখো, যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে ডেফিনেটলি আমাদের জানাবে। আর আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, স্টে টিউনড।